ত্রিপুরা রাজ্যে আগামী 2028 বিধানসভা নির্বাচন রয়েছে। কি মনে করেন বামেরা ঘুরে দাঁড়াতে পারবে ত্রিপুরা রাজ্যে? কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আপদ গিয়েছে, কিন্তু বিপদ বেড়ে গেছে। একটা কথা বলা হয়ে থাকে যে বামেরা নাকি ধীরে ধীরে গোটা দেশ থেকেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এমনকি কেরলের নির্বাচনের পরে এই প্রসঙ্গটা যেন আরো জোরালো হয়ে উঠেছে। তাই যখন 11তে বামফ্রন্ট সরকারকে হারিয়ে যখন তৃণমূলের নেতৃত্বে সরকার তৈরি হলো, ওটা একা মমতার মুরদে নয়, একা তৃণমূলের নয়, দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি। হিলারি ক্লিন্টন চলে এসেছিলেন মমতাকে অভিনন্দন জানাতে। তখন বিজেপি, মাওবাদী, তৃণমূল, জামাত, জমিয়াত, মুসলিম লীগ, এসইউসি, এমনকি কংগ্রেস সব এককাট্টা হয়েছিল। 11তে মমতা একা ক্ষমতায় আসেনি। তোমার আদানির যা মুনাফা আছে, তোমার ত্রিপুরার বছরের যা বাজেট আছে তার থেকে বেশি আছে। আরএসএস মমতাকে দুর্গা সাজিয়েছিল, যেমন মহিষাসুর মর্দিনীর দশভুজাধারিণী, ওটা সিপিএমকে বা বামপন্থীদেরকে শেষ করার জন্য। রাজ্যে, ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টের বা সাংগঠনিকভাবে তার অবস্থানটা কি বুঝতে পারছেন এই মুহূর্তে? নমস্কার, খবরে প্রতিবাদের সাক্ষাৎকারের আরও একটি নতুন পর্ব। আমি শতরূপা এবং আমার সঙ্গে আজকের আলোচনায় বিশেষ অতিথি পশ্চিমবঙ্গের সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক এবং প্রাক্তন সাংসদ ও মন্ত্রী মোহাম্মদ সেলিম। নমস্কার স্যার, স্বাগত খবরে প্রতিবাদে। আজ 18ই জুন শুক্রবার, আপনি ত্রিপুরাতে আছেন। প্রথম প্রশ্নটা যেটা থাকবে যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কেমন আছে? সবাই জানতে পারছে পশ্চিমবঙ্গ কেমন আছে। 15 বছরের একটা অপশাসন, দুর্নীতিগ্রস্ত, মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছে, অর্থনৈতিক সংকট তৈরি করেছে, বেকারি বাড়িয়েছে, গণতন্ত্র অধিকার কেড়ে নিয়েছে এবং মানুষের মধ্যে ভাগ করেছে। তার শাস্তি পেয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আপদ গিয়েছে, কিন্তু বিপদ বেড়ে গেছে, এটুকু বলতে পারি। সুতরাং এখন আমরা বিপদের মোকাবিলা করছি, সবাইকে মিলে সে বিপদের মোকাবিলা করতে হবে। আর আপদ বিপদ এর বা গল্প ছেড়ে দিলে দেখা যাবে কিছু লোকজন আছে যারা তৃণমূলে ছিল, বড় বড় নেতা মাতব্বর, তারা এখন পদ নিয়ে টানাটানি করছে। তাহলে এখন আপদ বিপদ আর পদের সমাহার পশ্চিমবঙ্গে। আচ্ছা, ত্রিপুরা রাজ্যে পশ্চিমবঙ্গ ক্ষমতায় ছিল 2018-তে ক্ষমতাচ্যুত হয় এবং পশ্চিমবঙ্গে 2011 সালেই বামেরা ক্ষমতাচ্যুত হয়। একটা কথা বলা হয়ে থাকে যে বামেরা নাকি ধীরে ধীরে গোটা দেশ থেকেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এমনকি কেরলের নির্বাচনের পরে এই প্রসঙ্গটা যেন আরো জোরালো হয়ে উঠেছে। আপনি কি বলবেন? আজকে না, গত শতাব্দীর 90 সাল থেকে বলা হচ্ছে। তোমার বয়স একটু কম, তখন থেকে বলা হচ্ছে, কারণ গোটা দুনিয়া জোড়া একটা দক্ষিণপন্থার উত্থান হয়েছে। তারপরে বিশ্বায়নের নাম করে সমস্ত পুঁজি এককাট্টা হয়ে গেছে। তাহলে ইলন মাস্ক, সে হচ্ছে দক্ষিণপন্থীর মুখ অর্থনীতির, কর্পোরেটের। আমাদের এখানে আদানি, আম্বানি। আবার তারাই যখন ভোটটা খুব খরচ করে এবং গোটা প্রক্রিয়াকে হস্তগত করে যখন ভোটটা করা হয়, তখন তাদের স্পন্সার পলিটিক্যাল পার্টিস থাকে, তাদেরকে চরম দক্ষিণপন্থী শক্তি বলে। তারা তাহলে কী করে বিলিয়নিয়ার হবে, কী করে ট্রিলিয়নিয়ার হবে। যেমন এলন মাস্ক এখন পৃথিবীর সর্বপ্রথম ট্রিলিয়নিয়ার হলেন। এক একটা দেশের যা বাজেট আছে, যা জিডিপি আছে, তার থেকে বেশি এরকম একটা কোম্পানি বেশি আছে। তোমার আদানির যা মুনাফা আছে, তোমার ত্রিপুরার বছরের যা বাজেট আছে তার থেকে বেশি আছে। এবং তারা শুধু ব্যবসা নিয়ন্ত্রণ করে তা নয়, তারা চায় তোমার কি রাজনীতিকেও নিয়ন্ত্রণ করতে। কারণ তার বদলে তারা আন্দামান নিকোবরের জঙ্গলও পেয়ে যাবে, ত্রিপুরার পাহাড়ও পেয়ে যাবে, ছড়াও পেয়ে যাবে, ঝর্ণাও পেয়ে যাবে, নদীও পেয়ে যাবে। আর শুধু খনি নয়, শুধু খাদান নয়। তা এইভাবে করল দুনিয়া মুঠি মে। তারা সবসময় চায় যাতে বামপন্থীরা শেষ হয়ে যাক। আবার মিডিয়ার একটা বড় অংশ তাদেরই তো মালিকানায় চলে। সুতরাং তারা এটাকে রোজ এটা ভাঙা রেকর্ডের মতো ভাঙিয়ে যাবে যে বামপন্থী শেষ, লাল ঝান্ডা নেই। মমতাও বলেছেন সিপিএম শূন্য হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এই অহমিকা দেখাতে নেই। দেখো, বামপন্থা এবং দক্ষিণপন্থা দুটোই থাকবে। এবং এটা অনেকটা ছোটোবেলায় পার্কে যেরকম ঢেকির মতো করেছো, যদি বামপন্থা কমজোর হয় তাহলে দক্ষিণপন্থার উত্থান হবে অনেক বেশি, বা দক্ষিণপন্থা যদি উত্থান হয় তাহলে বামপন্থা নিচে যাবে। এটা সরাসরি লড়াই। কারণ এটা হচ্ছে তুমি কোন পক্ষে, মানুষের শোষণের পক্ষে না মানুষকে শোষণের বিরুদ্ধে, তুমি মানুষের ঐক্যের পক্ষে না মানুষকে ভাগ করার বিরুদ্ধে। তো যতক্ষণ বিভাজনের শক্তি থাকবে, লুটের শক্তি থাকবে, লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষেরও লড়াই চলবে। এবং বামপন্থীদের কাছে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের যে ত্রুটি দুর্বলতায় যা থাকে সেটাকে কাটিয়ে আমরা কী করে আরও বেশি শক্তিশালী হতে পারি, যাতে বামপন্থার পুনরুত্থান সম্ভব হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাম সরকার, দীর্ঘদিনের বাম সরকারের পতন ঘটলো, আজকে পশ্চিমবঙ্গে সেই মমতা ব্যানার্জির সরকার নেই এবং সে জায়গায় ক্ষমতা দখল নিয়েছে বিজেপি। বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আগামী দিনে বিজেপির প্রধান বিরোধী দল হয়ে উঠবে বামেরা। কি করে?
সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এই যে মমতা ব্যানার্জির একার মুরত ছিল না। তাহলে এখন দেখছো না, একটা সরকারতে ভোট তাও পেয়েছে, তো কত ভোট পেয়েছে, কত এমএলএ আছে, কত এমপি আছে, পার্লামেন্টে ভোট হয়নি, কিন্তু পুরসভা জেলা পরিষদে ভোট হয়নি, তো সব হুড়মুড় করে কিরকম তাসের ঘরের মতো ভেঙে পড়ছে কেন? তাই যখন 11তে বামফ্রন্ট সরকারকে হারিয়ে যখন তৃণমূলের নেতৃত্বে সরকার তৈরি হলো, ওটা একা মমতার মুরদে নয়, একা তৃণমূলের নয়, দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি। হিলারি ক্লিন্টন চলে এসেছিলেন মমতাকে অভিনন্দন জানাতে, এখন যেমন আবার এলেন, এই শুভেন্দু অধিকারী হওয়ার পরে সেক্রেটারি অফ স্টেট এলেন আমেরিকার, নাহলে গোটা রাজ্যে দেশের সরকার পরিবর্তন হলে আসে না। তাহলে এটা বুঝতে হবে যে কোন শত্রুর বিরুদ্ধে লড়াই। এরা হচ্ছে সেই আমেরিকার অ্যাসেট, মমতাকে তারা কাল্টিভেট করেছিল, কারণ মনে করেছিল এটা কমিউনিস্ট বিদ্বেষ, কমিউনিস্টদেরকে শায়েস্তা করা এবং নিঃশেষ করার জন্য এটা বড় হাতিয়ার হবে। তখন বিজেপি, মাওবাদী, তৃণমূল, জামাত, জমিয়াত, মুসলিম লীগ, এসইউসি, এমনকি কংগ্রেস সব এককাট্টা হয়েছিল। 11তে মমতা একা ক্ষমতায় আসেনি, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে 2009 থেকে সমঝোতা হয়েছিল, 9 লোকসভা এবং 11 বিধানসভায়। তার আগে মমতা ব্যানার্জি কিন্তু ছিলেন এনডিএর সঙ্গে জন্মলগ্ন থেকে। তো এটা বুঝতে হবে, যে বলে একা মমতার পক্ষে সম্ভব হয়নি, সবাই মিলে সব শিয়ালের একরা হয়েছিল। এখন মমতা ব্যানার্জি তার নিজের যে শক্তি আছে সেটাকেই সংহত করতে পারছেন না। এখনও পিসি ভাইপো একসঙ্গে আছে, তো পিসি ভাইপো বাদ দিয়ে বাকিরা সব ছত্রভঙ্গ হয়ে গেছে। কারণ একটা রাজনীতির জন্য একটা নীতি লাগে, একটা আদর্শ লাগে, একটা কর্মসূচি লাগে। শুধুমাত্র টাকা পয়সা, বিরিয়ানি প্যাকেট দিয়ে হইচই করে, গাড়ি হেলিকপ্টার দিয়ে গর্জন বর্জন করা হয় না। তো সেই জন্য আমরা বামপন্থীরা একটা নীতিনিষ্ঠভাবে লাগাতারভাবে আমরা লড়াই করব। এবং এতদিন ধরে লেফট রাইট হচ্ছিল, এখন লেফট ভার্সেস রাইট, বাম বনাম দক্ষিণপন্থা সরাসরি লড়াই। এতদিন মুখোশের বিরুদ্ধে লড়ছিলাম, এখন সরাসরি মুখ সামনে চলে এসছে। আচ্ছা, মমতা ব্যানার্জি যখন এবার ক্ষমতাচ্যুত হলেন, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 5 দিনের মধ্যেই উনি একটা মন্তব্য করলেন যে বিজেপি বিরোধী যে শক্তিগুলো বা যে দলগুলো রয়েছে সবাইকে একত্রে আসতে হবে। এই ধরনের, মানে সে জায়গায় বামেদেরকে উল্লেখ করা হয়েছে। এই ধরনের প্রস্তাব উনি ক্ষমতায় থাকাকালীন কখনো কি দিয়েছেন বামেদের? কেন দেবেন? আরএসএস মমতাকে দুর্গা সাজিয়েছিল, যেমন মহিষাসুর মর্দিনী দশভুজাধারিণী, ওটা সিপিএমকে বা বামপন্থীদেরকে শেষ করার জন্য। একথা আলাদা যে কিছু বামপন্থীরা বা কিছু এরকম বুদ্ধিজীবীরা মমতার মধ্যে লেনিন দেখেছিলেন, বা লেনিনের পয়সায় মমতার পয়সায় লেনিনের ছবি লাগিয়েছিলেন, কিন্তু আদতে আমরা প্রথম থেকেই বলছিলাম একটা চূড়ান্ত দক্ষিণপন্থী শক্তি, তার উত্থান হয়েছে। সুতরাং সেটা বামেদের, বা যদি কোনো প্রকৃত বামপন্থী দল হয়, সে কী করে যাবে একটা দক্ষিণপন্থী শক্তির সঙ্গে? কারণ তার তো বাইরে শুধু তার বাণী শুনলে হবে না, তো তার আসলে কাজটা কী, তার উদ্দেশ্য কী ছিল, লক্ষ্য কী ছিল? তার উদ্দেশ্য ছিল বামপন্থাকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করা। এটা একটা আরএসএসের প্রজেক্ট। সেই আরএসএসের প্রজেক্ট যখন হয়ে গেল, এখন তার তৃণমূলটা গুটিয়ে যাচ্ছে, তার তো পারপাসটা সার্ভ হয়ে গেছে। যারা টাকা পয়সা দিয়েছিল, যারা লোক লস্কর দিয়েছিল, তারা তো সব ফেরত দিয়ে নিচ্ছে। এইবার দাঁড়িয়ে আমাদের যে লড়াইটা চলছিল, এই যখন হকার উচ্ছেদ হচ্ছে, তো আমাদের তো লড়াই করতেই হবে। কারা লড়বে? খেটে খাওয়ার বিরুদ্ধে, লুটে খাওয়ার বিরুদ্ধে খেটে খাওয়ার লড়াই। লুটে খাওয়ার একটা দল গেছে, আর একটা দল এসছে, তারা যখন লুট চালাবে, তো খেটে খাওয়া মানুষকে আবার সংহত করতে হবে। খেটে খাওয়াদের বিরুদ্ধে যখন ওরা যুদ্ধ ঘোষণা করবে, তখন খেটে খাওয়া মানুষদের নিয়ে লাল ঝান্ডা লড়াই করবে। এটা তো আমাদের ভবিতব্য। আচ্ছা, ত্রিপুরা রাজ্যে এসছেন, সাংগঠনিক যে বৈঠক রয়েছে, রাজ্য কমিটির বৈঠক, সেখানে যোগদান করলেন। ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টের বা সাংগঠনিকভাবে তার অবস্থানটা কি বুঝতে পারছেন এই মুহূর্তে? সেটা 3 দিন ব্যাপী আমাদের এখানে রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক হয়েছে, রাজ্য কমিটির বৈঠক হয়েছে। আমাদের দলের সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা দুজন পলিট ব্যুরো মেম্বার পশ্চিমবঙ্গ থেকে এসেছি। এখানে কমরেড জিতেন চৌধুরীর নেতৃত্বে আন্দোলন, সংগ্রাম, সংগঠন কীভাবে গড়ে তোলা হচ্ছে, তার যখন আমরা সামনাসামনি রিপোর্টটা পেলাম, সেরকম দাঁড়িয়ে আমাদের কাছে পশ্চিমবঙ্গেও বিজেপি বিরোধী আন্দোলন সংগ্রাম এবং তার আক্রমণের শিকার হয়ে সিপিএম এখানে কী লড়াই করছে, সেই অভিজ্ঞতায় আমরা আমাদের সুবিধা হবে, আমরা অভিজ্ঞ হলাম। কারণ এই প্রথম আমরা বিজেপি সরকার আমরা দেখছি। আর তৃতীয়ত হচ্ছে এখানে সামনের যে আন্দোলন সংগ্রাম লড়াই হবে, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর লড়াই হবে, ছাত্র, যুব, মহিলা, তার কিছু পরিকল্পনা তারা করেছেন, যাতে দাঁড়িয়ে 28শে বিধানসভা নির্বাচন এবং তারপরে ভিলেজ কমিটির নির্বাচন, পুরো নির্বাচনের জন্য তাদের যে প্রস্তুতি, সেটা নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের দেশে এরকম হয়, আমাদের পার্টিতে যে যা রাজ্য কমিটি পার্টির যে গৃহীত রাজনৈতিক লাইন, তার ভিত্তিতে নিজেরা পরিকল্পনা করেন, আমাদের শুধু অভিজ্ঞতা বিনিময় করতে পারি আমরা। আচ্ছা,
তো ত্রিপুরা রাজ্যে আগামী 2028 বিধানসভা নির্বাচন রয়েছে, কি মনে করেন বামেরা ঘুরে দাঁড়াতে পারবে ত্রিপুরা রাজ্যে? এই গোটা অভিযানটা শুধু ত্রিপুরা নয়, গোটা দেশে আমাদের ডাক হচ্ছে বামপন্থী ঐক্যকে সংহত করা, একটা আন্দোলনমুখী সংগঠন গড়ে তোলা এবং তার ভিত্তিতে বামপন্থার পুনরুত্থান করা। বামপন্থার পুনরুত্থান মানে শুধু ভোট না, শুধু আন্দোলন সংগ্রাম না, যে বাম পরিমণ্ডল ছিল যেখানে দাঁড়িয়ে আদিবাসী এবং অনাদিবাসী, যেখানে দাঁড়িয়ে পাহাড় এবং সমতল, সব মানুষের একটা ঐক্য ছিল, যেখানে দাঁড়িয়ে মানুষ তার জীবন জীবিকার লড়াই করতেন, একে অপরের বিরুদ্ধে লড়াই করতেন না, যেখানে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে মানুষ এককাট্টা হয়ে আওয়াজ তুলত, যেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও নিরাপদ ছিলেন, যেখানে ছোট ব্যবসা, ছোট দোকানদার, হকার, ছোট চাষি, গরিব কৃষক, তাদেরও জীবন জীবিকার প্রতি যথেষ্ট নজর দেওয়া হতো, সেখানে এগুলোকে সব শেষ করে দেওয়া হচ্ছে। এই জন্য তার বিরুদ্ধে আমাদের এই লড়াইটা আসলে খেটে খাওয়া মানুষের, লুটারদের বিরুদ্ধে লড়াই, সেটা আমাদের চালিয়ে যাবে। ওরা সেই সিদ্ধান্ত নিয়েছে এবং এটা হচ্ছে বাম পরিমণ্ডল গড়ে তোলা মানে হচ্ছে তাহলে সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক, সাহিত্য, আমাদের যে ফোক, লোকগাথা, লোকশিল্প, লোককলা, লোক গান, সেইগুলোরও পুনরুত্থান দরকার, তবেই বামপন্থার পুনরুত্থান। আচ্ছা, আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব, বেশি দীর্ঘায়িত করব না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খবরের প্রতিবাদে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম মোহাম্মদ সেলিম, ওনার সাথে আমাদের এই আলোচনা ছিল। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার। ধন্যবাদ।